ওয়েলকাম টু মাই চ্যানেল আলিজুয়াল স্টাডি। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব শব্দ, ফিজিক্যাল সায়েন্সের শব্দ সম্বন্ধে। তো শব্দ সম্বন্ধে যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে এবং সেগুলো একটু ভালো করে জেনে নেব, এবং যেগুলো আপকামিং ডাব্লিউবিপি, কেপি ও গ্রুপ ডির পরীক্ষার জন্য খুব ভীষণ গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। দেখো, প্রথমেই যে কোশ্চেন আছে তো সেটা হলো WHO নির্ধারিত শব্দবহুলের মাত্রা কত, তাই তো? তো WHO ফুল ফর্মটা আমরা কি জানি? WHO ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাই তো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস, ORG, ঠিক আছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা হচ্ছে WHO তোমার ফুল ফর্ম। তো WHO নির্ধারিত যে শব্দ প্রাবল্য যেটা, সেটা হচ্ছে 45 হচ্ছে একটা নিরাপদ, ঠিক আছে? তো 65 হচ্ছে একটা তোমার যেটা নির্ধারিত, অর্থাৎ 65-এর যদি আগে থাকে, অর্থাৎ 50-45 থাকে, তাহলে সেটা কিন্তু স্বাভাবিক। এবং যদি 65-এর যদি বেশি হয়ে যায় তাহলে সেটা কিন্তু আমাদের একটা ডেঞ্জার, ঠিক আছে? তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা কিন্তু আমাদের হয়ে যাবে ডেঞ্জার, ঠিক আছে? তো WHO যে নির্ধারিত যে শব্দের যে প্রাবল্যটা আছে সেটা কিন্তু তোমার হয়ে যাবে, সেটা 65, অর্থাৎ 65-এর যদি 65 ডেসিমেল, ঠিক আছে? তো এখানে যে অ্যান্সারটা আছে তো সেটা হয়ে যাবে তোমার 65 ডেসিমেল। এরপর দেখো, দ্বিতীয় কোশ্চেন আছে পরিবেশ দূষণের একটা গুরুত্বপূর্ণ দিক হলো। তো পরিবেশ দূষণের, যেহেতু আমরা শব্দ চ্যাপ্টার পড়ছি, তো এগুলো সবই কিন্তু একটা পরিবেশ দূষণ, কিন্তু যেহেতু একটা শব্দ চ্যাপ্টার পড়ছি তার জন্য এটা অ্যান্সার হয়ে যাবে শব্দ দূষণ, ঠিক আছে? তারপরে দেখো, অনুনাদি বস্তুর প্রভাবে যা বা উপস্থিতিতে, অনুনাদি বস্তুর প্রভাবে বা উপস্থিতিতে কি হয়, যে বস্তুর যেটা প্রাবল্য বাড়ে, ঠিক আছে? প্রাবল্য জিনিসটা কি? প্রাবল্য হচ্ছে যে জিনিসটার প্রভাবে আমরা শব্দটা শুনতে পাই, অর্থাৎ শব্দটা যে কত জোরালো সেটা যে যার দ্বারা বুঝতে পারি, সেটাই কিন্তু আমাদের হচ্ছে প্রাবল্য, ঠিক আছে? তো যদি অনুনাদি বস্তু হয়, অনুনাদি বস্তু বলতে একটা বাহ্যিক যে বল দ্বারা আর একটা বস্তুকে আঘাত করা হচ্ছে, অর্থাৎ বস্তুটার যে স্বাভাবিক কম্পন আছে সেটা তো কম্পিত হবেই, এবং বাইরের একটা বল দ্বারা তাকে যদি আঘাত করা হয় তাহলে ওর আরও একটা যে কম্পন পাবে, প্লাস নিজের কম্পন প্লাস বাহ্যিক বলের দ্বারা প্রযুক্ত কম্পন, ফলে প্রাবল্য যেটা থাকবে, ওর নিজের যে প্রাবল্য থাকবে সেটা কিন্তু আরও বাড়তে থাকবে, ঠিক আছে? তাহলে যদি আমরা একটা টিনের পাত্রকে আঘাত করি, ঠিক আছে? টিনের পাত্রকে আঘাত করলাম, তো সেটা একটা নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পিত হতে থাকবে, কিন্তু আবার যদি তার থেকে আরও বেশি একটা এর দ্বারা আঘাত করি, তাহলে কি হবে, এর নিজের যে কম্পিত হচ্ছিল তার সঙ্গে কিন্তু আরোভাবে কম্পিত হতে থাকবে, তাহলে এটা কী হলো, এর যে প্রাথমিক যে প্রাবল্যটা ছিল সেটা কিন্তু বাড়বে, ঠিক আছে? এরপর দেখো, এরপর আসা যাক, যেটা হচ্ছে দুটি তারের বাদ্যযন্ত্র থেকে যদি একই সুর নির্গত হলে, ঠিক আছে, তাহলে যে ধর্মের জন্য আমরা এদেরকে পার্থক্য বুঝতে পারি, দুটি তারের থেকে একা সুর নির্গত হলে যে ধর্মের জন্য আমরা এদের পার্থক্য বুঝতে পারি, সেটা দেখো, সেটা হচ্ছে গুণ বা জাতি, ঠিক আছে? তাহলে এটা কীভাবে হয়? আমরা জানি প্রাবল্য হচ্ছে যে শব্দের প্রাবল্য বলতে শব্দ কতটা জোরালোভাবে প্রকাশিত হচ্ছে, তাই তো? আর এখন তীক্ষ্ণতা বলতে কী বোঝায়? সুরযুক্ত শব্দের যে বৈশিষ্ট্যটার জন্য আমরা প্রাবল্যের চড়া বা নিম্ন সুরের পার্থক্যটা বুঝতে পারি। এরপর যদি ধরো কোনো একটা সুরযুক্ত শব্দের ধরো তীক্ষ্ণতা এবং প্রাবল্য কিন্তু এই দুটোই ধরো সেম, ঠিক আছে? তাহলে তো আমরা ওই বাদ্যযন্ত্র থেকে যে সুরটা নির্গত হলো দুটো বাদ্যযন্ত্র থেকে, সেটার মধ্যে পার্থক্যটা কীভাবে করব? ওই যে পার্থক্যটা করব সেটাই হচ্ছে গুণ বা জাতি, অর্থাৎ যেটার জন্য আমরা একটা বাঁশি থেকে নির্গত সুরকে বাঁশি, বেহালা থেকে নির্গত সুরকে আলাদাভাবে আমাদের মাইন্ড পার্থক্য করতে পারে, সেটাই কিন্তু হচ্ছে গুণ বা জাতি, ঠিক আছে? তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে শব্দ সৃষ্টিকারী বস্তুর যদি আকার বৃদ্ধি পায় তাহলে শব্দের প্রাবল্য কী হবে? আমরা কি বললাম যে শব্দের প্রাবল্য মানে হলো শব্দ কতটা জোরে আমাদের কানে আসছে, তাই তো? এরপর দেখো, একটা বস্তুর আকার, ধরো একটা ছোট বস্তু আছে আর একটা বড় বস্তু আছে, তাই তো? এটা ধরো বস্তু একটা করে। এরপর ধরো এই ছোট বস্তুটাকে আঘাত করলে
কিন্তু আমরা কম সাউন্ড পাবো, তাই তো। আর এটাকে যদি আঘাত করি একটা ঢং মানে জোরে একটা আওয়াজ পাবো, তাই তো। তাহলে কী হবে যে প্রাবল্যটা বৃদ্ধি পাবে, তাহলে দুটো শব্দশীল বস্তু যদি আকার বৃদ্ধি পায় তাহলে প্রাবল্য কিন্তু বাড়বে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, সুরে উপস্থিত বিভিন্ন সুরগুলির মধ্যে নিম্নতম কম্পাঙ্কযুক্ত সুরকে কী বলে, তাই তো। দেখো কোনো সুরে উপস্থিত যে নিম্নতম কম্পাঙ্ক থাকে তাকে কিন্তু আমাদের কী বলে, মূল সুর, ঠিক আছে। এরপর দেখো উপসুর কাকে বলা আছে। উপসুর হচ্ছে কোনো সুরে উপস্থিত সুরগুলির মধ্যে যে সুরগুলি কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্ক থেকে বেশি, অর্থাৎ মূল সুরের কম্পাঙ্ক যদি 10 হয় তাহলে উপসুর হবে 20, 30, 15, মানে 10-এর থেকে বেশি হবে। যেগুলো হবে সব হবে, সমস্ত কিছু হবে >10, তাই তো, সব হবে >10, তাহলে সেগুলো হবে উপসুর। আর সমমেল কাকে বলা হচ্ছে, দেখো সমমেল হচ্ছে মানে সুরে উপস্থিত একটা স্বর, কোনো স্বরে উপস্থিত উপসুরগুলির মধ্যে যে সুরগুলির কম্পাঙ্ক মূল সুরের কম্পাঙ্কের সরল গুণিতক। অর্থাৎ একটা স্বর আছে, এটা তো আমরা মূল সুর পেলাম 10, তাই তো। এরপর এই স্বরে যেগুলো হচ্ছে মূল সুরের সরল গুণিতক, অর্থাৎ 20 হচ্ছে মূল সুরের × 2 মানে সরল গুণিতক, আবার 30 এটা কত × 3 কিন্তু সরল গুণিতক। কিন্তু আবার আমরা জানলাম উপসুর হচ্ছে মূল সুরের থেকে >15, কিন্তু এই 15 কিন্তু আমাদের মূল সুরের সরল গুণিতক হচ্ছে না, ঠিক আছে। 15 কিন্তু এটা আমাদের হচ্ছে না, তাই যেগুলো হবে সরল গুণিতক সেগুলোকে বলা হবে সমমেল, ঠিক আছে। আর একটা দেখো অষ্টক কাকে বলা হচ্ছে। অষ্টক, অষ্টক জিনিসটা কি, অষ্টক জিনিসটা হলো যে সুরে কম্পাঙ্কের দ্বিগুণ, অর্থাৎ মূল সুরের একটা সুর থাকবে যে সুরে কম্পাঙ্ক মূল সুরের দ্বিগুণ না, সেটাকে বলা হচ্ছে মূল সুরের মানে কম্পাঙ্ক অন্য একটা সুরের কম্পাঙ্কের দ্বিগুণ হলে প্রথমটিকে মানে একটা সুর আছে ধরো 10, ঠিক আছে, একটা সুর আছে 10 এবং অপরটা আছে 20, এবং আরও নিচে ধরো 20 আছে এবং 40, তাহলে কি এই যে 10-এর এইটা একটা সুর, এইটা একটা সুর তোমার, ঠিক আছে, এইটা একটা সুর আর এটা একটা সুর এবং এটা একটা সুর, ঠিক আছে। তাহলে দেখো এই 10-এর হচ্ছে 20, তাহলে 20 হচ্ছে 10-এর ডবল, তাহলে এই যে এইটাকে এই প্রথমটিকে মানে এই প্রথমটিকে দ্বিতীয়টি অষ্টক বলা হবে, এটা হচ্ছে অষ্টক। তাহলে আমরা মূল সুর, উপসুর এবং সমমেল এবং অষ্টক কিন্তু পার্থক্যগুলো খুব ভালো করে বুঝতে পারলাম। এরপরে দেখো পরের কোশ্চেন দেখো, যেটা হচ্ছে দেখো শব্দতর শব্দের সাহায্যে বিশেষ চিকিৎসা ক্ষেত্রে যে ব্যবস্থা গ্রহণ করা হয়, আল্ট্রাসোনোগ্রাফি না রেডিওগ্রাফি না ফিজিওথেরাপি না এন্ডোস্কোপি। তো আমরা জানবো শব্দোত্তর শব্দ কী। তো দেখো শব্দোত্তর শব্দ যদি জানতে যাওয়া যায় তাহলে শব্দোত্তর শব্দ দুটো আছে এখানে, একটা আছে শব্দের তর, তাই তো, একটা আছে দেখো শব্দতর, আর একটা আছে তোমার শব্দের তর, শব্দের তর, ঠিক আছে। তো দেখো এই যে শব্দতর শব্দ আছে, ঠিক আছে, শব্দতর শব্দ হচ্ছে যে শব্দ তরঙ্গের কম্পাঙ্কটা কী হবে 20,000 থেকে হবে 20,000 হার্জের থেকে 20,000 হার্জের থেকে কী হবে হবে, সেটা হচ্ছে তোমার শব্দতর শব্দ। এরপর শব্দতর শব্দ কাকে বলা হচ্ছে। শব্দতর শব্দ হচ্ছে যে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক <20 হার্জ, <20 হার্জ হবে, সেটাকে আমরা বলবো শব্দতর শব্দ। এবং আমাদের যে শ্রবণোত্তর শব্দ যেগুলো শ্রুতিগোচর বলা হচ্ছে সেগুলোর যে কম্পাঙ্কের পাল্লাটা আছে সেটা তোমার হচ্ছে 20 থেকে 20,000, অর্থাৎ আমরা যে শুনতে পাই, ঠিক আছে, তো সেটা হচ্ছে 20 থেকে 20,000, অর্থাৎ 20 বেশি হতে হবে >20 আর <20,000, ঠিক আছে, অর্থাৎ 20 বেশি হতে হবে এবং 20,000 কম হতে হবে, সেই সব পাল্লাটার মধ্যে কিন্তু আমরা শুনতে পাই। তাহলে এই শব্দের তর এখানে কোশ্চেনটা যেটা আছে যে শব্দের তর শব্দের সাহায্যে যেটা আমরা পরীক্ষাটা করতে পারি, তো সেই কোশ্চেনটা চলে যাব। তো শব্দের তর, তাই তো, তাই এটার অ্যান্সার হয়ে যাবে আল্ট্রাসোনোগ্রাফি ব্যবস্থা করতে পারি, ঠিক আছে। এবার দেখো কোনো সুরশলাকার যদি ওজন বৃদ্ধি করা হয় তাহলে এর কম্পাঙ্ক কী হবে। দেখো যদি সুরশলাকাটা একটা যদি ওজন কম আছে সেটা কিন্তু কম্পিত তাড়াতাড়ি হবে, ঠিক আছে। একটা সুরশলাঙ্ক যদি ধরো এখানে আছে, ধরো একটা বল ধরো সুরশলাকায় যদি থাকে, তো সেটা যদি ওজনটা যদি কম থাকে, ওয়েটটা যদি কম থাকে, তাহলে সে ধরো একটা বল নিয়ে দেখা যাক না, এটা বল যদি থাকে, তো এই যদি ওয়েটটা কম থাকে তাহলে এটা খুব দ্রুত কম্পাঙ্ক হবে, মানে
একবার পূর্ণ কম্পন হবে, আবার যাবে, আবার যাবে, আবার ঘুরবে। তো কিন্তু যদি ওয়েটটা বেশি থাকে তাহলে কিন্তু এই যে টাইমটা, একটা পূর্ণ কম্পন হতে যে টাইমটা, সেটা কিন্তু বেশি লাগবে, তাহলে কম্পনটাও কম হবে। তার ফলে কী হবে, এটা হবে সূর্যলঙ্কের ওজন যদি বৃদ্ধি পায় তাহলে কম্পাঙ্ক হ্রাস পাবে। ঠিক আছে, এই কোশ্চেনটা হলো। তারপর দেখো, কোনো সূর্যলকের অর্ধ কম্পনের ফলে সৃষ্টি হয়, এটা হবে একটি ঘনীভবন। ঠিক আছে, একটা ঘনীভবন সৃষ্টি হবে, ঘনীভবন এবং তনুভবন সৃষ্টি হয়, ঘনীভবন সৃষ্টি হয়। তো একটা যদি সূর্যলকের অর্ধকম্পন হয় তাহলে সেটা হয়ে যাবে তোমার ঘনীভবন। ঠিক আছে, এরপর দেখো, যে মাধ্যমে শব্দের বেগ বেশি হয় তা হলো কঠিন মাধ্যম। দেখো শব্দের বেগের যে ক্রমটা, সেটা দেখো কঠিন মাধ্যমে হচ্ছে যে সব থেকে বেশি, কঠিন মাধ্যম সব থেকে বেশি। তারপরে যেটা আসে, তারপর হচ্ছে তোমার আসে কঠিন মাধ্যমে শব্দের বেগটা হচ্ছে তোমার সব থেকে বেশি। তারপরে মনে হয় আসে গ্যাসীয় মাধ্যম। ঠিক আছে, গ্যাসীয় মাধ্যম, তারপরে আসে তোমার তরল মাধ্যম। না, গ্যাসীয় মাধ্যম সব থেকে লাস্ট। শব্দের বেগ হচ্ছে সব থেকে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে। ঠিক আছে, তরল মাধ্যমের বেগটা হচ্ছে কঠিন মাধ্যমের থেকে একটু কম। ঠিক আছে, তরল মাধ্যমের বেগটা হচ্ছে কঠিন মাধ্যমের থেকে একটু কম, এবং সব থেকে লাস্টে যেটা আসছে সেটা হচ্ছে গ্যাসীয় মাধ্যম। ঠিক আছে, সব থেকে লাস্টে যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে তোমার গ্যাসীয় মাধ্যম। তো শব্দ যদি কম আসে, যদি এই তিনটে মাধ্যমই দেওয়া থাকে, তাহলে তোমাদেরকে অ্যান্সার করতে হবে সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যম, তারপরে হচ্ছে তরল, তারপরে আসে গ্যাসীয়। ঠিক আছে, এই মাত্রাটা তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর দেখো, বায়ু মাধ্যমে শব্দ যে তরঙ্গের আকারে বিস্তার লাভ করে তা হলো, বায়ু মাধ্যমে শব্দ যে তরঙ্গ আকারে বিস্তার লাভ করে তাকে কি বলে? দেখো কী কী আসে কোশ্চেন, স্থানু তরঙ্গ, না তির্যক তরঙ্গ, না একটা কি কোশ্চেন আসে পর্যাবৃত্ত তরঙ্গ। তো বায়ু মাধ্যমে যে তরঙ্গের আকারে বিস্তার লাভ করে, তো সেটা হয়ে যাবে অনুদৈর্ঘ্য তরঙ্গরূপে। তারপর দেখো, যে কোনো বস্তু থেকে শব্দ সৃষ্টি হওয়ার কারণ হলো বস্তুর কম্পন, মানে যদি বস্তুটির কম্পন হয় তবেই বস্তুর কিন্তু শব্দ সৃষ্টি হবে। মাধ্যমের মধ্যে দিয়ে শব্দ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলোর কিন্তু স্থানাচ্যুতি হয় না। এটা মনে রাখতে হবে যে মাধ্যমের কণাগুলোর স্থানাচ্যুতি হয় না। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেনে চলে যাবে, যে মাধ্যমে শব্দের বেগ বেশি হয় তাহলে তো এটা তো করলাম কোশ্চেনটা। তো এরপর দেখো পরের কোশ্চেনে যাব, যেটা হচ্ছে দেখো, তরঙ্গ মধ্যবর্তী সমদশা সম্পূর্ণ পরপর দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কী বলে? আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। কারণ তরঙ্গ মধ্যবর্তী পরপর দুটো কণার যে দূরত্বটা থাকে সেটাই আমরা জানি কি, সেটাকে কি বলে? তরঙ্গ দৈর্ঘ্য। কারণ তরঙ্গ দৈর্ঘ্যের যে সংজ্ঞাটা, অর্থাৎ সনকারে একটা পূর্ণ কম্পনের তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একটা পূর্ণ কম্পন হলো, ধরো এখানে সনকটা ছিল, এখানে এলো পূর্ণ কম্পন। ঠিক আছে, সমদশা সম্পূর্ণ পর্ব দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এটা একটা হলো, তার মানে এর যে দশাটা, এর ভেতরে যে দশাটা, এটা কিন্তু সমান, আবার এখান থেকে এই দশাটা সমান আসবে। তাহলে এই যে ডিস্টেন্স আর এই যে ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্সকেই তো বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য, কারণ যে একটা পূর্ণ কম্পনের তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করতে পারে তাকেই তো তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে। তাহলে মাঝের যে ডিস্টেন্সটা সেটাকেই বলা হবে তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এরপর দেখো, বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক এবং প্রযুক্ত পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক সমান হলে অনুনাদ সৃষ্টি হয়। অনুনাদের ব্যাপারটা বোঝালাম, যে একটা স্বাভাবিক কম্পনে কম্পিত হচ্ছে, তারপর বাইরে থেকে একটা পর্যাবৃত্ত বলের দ্বারা ধরো আরও একটা কম্পন দেওয়া হলো, তারপরে দুটো কম্পন মিক্স হয়ে গেলো, তারপরে কী হবে? একটা জোরে কম্পন হবে, এটাকে বলা হচ্ছে অনুনাদ। কোনো শব্দ শোনার পর যে সময় পর্যন্ত আমাদের রেস আমাদের মস্তিষ্কে থেকে যায় তাকে কি বলে? তো সেটাকে আমাদের বলা হয় শব্দ নির্মন্দ। ঠিক আছে, তো যে আমাদের যে একটা শব্দ শুনলাম, ঠিক আছে, তো সেটা আমাদের মস্তিষ্কে কতক্ষণ স্থায়ী হয়, সেটা হচ্ছে আমাদের যে ইয়েটা, তাকে বলা হচ্ছে শব্দ নির্বন্ধ, অর্থাৎ যে সময় পর্যন্ত আমাদের কানে এসে থাকে সেটা হচ্ছে আমাদের শব্দ নির্বন্ধ। এটা তোমার আমাদের 1/10 সেকেন্ড অবধি স্থায়ী থাকে মস্তিষ্কে, 1/10 সেকেন্ড, 1/10 সেকেন্ড অবধি স্থায়ী থাকে। ঠিক আছে, এরপর দেখো, শব্দের পুনঃ পুনঃ প্রতিফলনের ফলে সৃষ্টি হয় অনুনরণ। ঠিক আছে, বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কী হয়? বায়ুর যদি আর্দ্রতা বাড়ে তাহলে তোমার বায়ুর কিন্তু যে বেগটা সেটাও কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ শব্দের বেগ যেটা থাকে সেটা বাড়তে থাকে। এরপর বায়ুর যে আর্দ্রতা থাকলে শব্দের বেগ কেন বাড়ে এটা তো জানতে হবে। তাহলে বায়ুর আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেন বাড়ে, সেটার কারণটা হলো যে বায়ুতে ধরো আর্দ্র বায়ুতে কী হয়, শুষ্ক বায়ু অপেক্ষা জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, জলীয় বাষ্পের ঘনত্ব শুষ্ক বায়ুর ঘনত্বের চেয়ে কম।
তাই তো? জলীয় বাষ্প ঘনত্ব শুষ্ক বায়ুর ঘনত্বের চেয়ে কম, আর তাই বায়ুতে জলীয় বাষ্প মিশ্রিত থাকলে বায়ুর ঘনত্ব কমে যায়। বায়ুতে যদি জলীয় বাষ্পে মিশ্রিত থাকে তাহলে ঘনত্ব কমে যায়, কাজে বায়ুতে শব্দের বেগ বেড়ে যায়। অর্থাৎ যদি জলীয় বাষ্প মিশ্রিত থাকে তাহলে ঘনত্ব কমে যায়। তাহলে কারণটা হচ্ছে যে জলীয় বাষ্পের ঘনত্বটা কি শুষ্ক বায়ুর ঘনত্বের চেয়ে কম। যে জলীয় বাষ্পের ঘনত্বটা আর্দ্র বায়ুতে থাকে সেটা কিন্তু শুষ্ক বায়ুতে বেশি থাকে জলীয় বাষ্পটা, যে ঘনত্বটা, এবং আর্দ্র বায়ুতে কম। তাই শুষ্ক বায়ুর ঘনত্বের প্রায় এত গুণ, ঠিক আছে? জলীয় বাষ্পের ঘনত্বটা শুষ্ক বায়ুর ঘনত্বের চেয়ে কম। তার জন্য কি হয়, জলীয় বাষ্প মিশ্রিত বায়ু থাকলে বায়ুর ঘনত্ব কমে যায়। তাহলে কি হয়, কাজেই বায়ুতে শব্দের বেগ বেড়ে যায়। অর্থাৎ আর্দ্রতার প্রভাবে কি হয়, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ুতে শব্দের বেগ বেশি হয়, শুষ্ক বায়ু অপেক্ষা তার জন্য বেশি হয়। এরপর দেখো আছে মাক সংখ্যা যদি একের বেশি হলে বস্তুর বেগ শব্দের বেগের চেয়ে কী হবে, বস্তুর বেগ শব্দের বেগের চেয়ে বেশি হবে। কারণ দেখো আমরা জানি মাক সংখ্যা মানেটা কি, মাক সংখ্যা আগেই জানতে হবে। মাক সংখ্যা হচ্ছে বস্তুর বেগ বাই হয়ে যায় শব্দের বেগ, ঠিক আছে? মাক সংখ্যা মানে হচ্ছে বস্তুর বেগ বাই শব্দের বেগ, তাই তো? তাহলে এখানে দেখো বস্তুর বেগ বাই শব্দের বেগ, অর্থাৎ মাক সংখ্যা এখানে বলে দিচ্ছি দেখো, যদি একের বেশি হয়, ধরো এটাকে যদি 1, 2 হতে হয় তাহলে কী হতে হবে, ওপরেরটা সবসময় বড় হতে হবে, তাই তো? তার জন্য কী হবে, বস্তুর বেগ শব্দের বেগের চেয়ে বেশি হতে হবে। শব্দের বেগের চেয়ে এই নিচেরটার থেকে উপরেরটা যদি বেশি হয় তবেই না ওটা একের থেকে বড় হবে, তাই তো? যদি নিচেরটা বড় হয়ে যায় তাহলে অবশ্যই কী হবে, যে ওপরেরটা একের থেকে কম আসবে। তার জন্য কী হবে, বস্তুর বেগ বেশি হতে হবে। তার জন্য মাক সংখ্যা কী হতে হবে, মাক সংখ্যা একের বেশি হলে শব্দের বেগ বস্তুর বেগ শব্দের বেগের চেয়ে বেশি হবে। ভূকম্পন মাপক যন্ত্রে যে শব্দ তরঙ্গ ব্যবহৃত হয় তা হলো, এটা হলো শ্রবণেরতর শব্দ, যে শব্দ আমরা শুনতে পাইছি, ঠিক আছে? শ্রবণেরতর। এরপর হচ্ছে যে ক্ষণস্থায়ী কোনো একটা প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব হবে V/20, ঠিক আছে? V/20, ভি হলো শব্দের বেগ, ঠিক আছে, বলা আছে এখানে। তো এটা মনে রাখতে হবে যে প্রতিধ্বনি শোনার জন্য শ্রোতা ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হবে, সেটা হচ্ছে V/20, ঠিক আছে? তো এটি ছিল এতগুলো কোশ্চেন করলাম আমরা। তো WHO নির্ধারিত একবার রিক্যাপ করে নেবো আমরা। তো ফার্স্টে আমরা দেখলাম যেটা হচ্ছে যে WHO নির্ধারিত শব্দবহুলের মাত্রা হলো, যেটা হলো 65 ডেসিবেল। কারণ 65 ডেসিবেলের কম হলে সেটা হচ্ছে স্বাভাবিক শব্দ হয়ে যাবে, বেশি হলে ক্ষতিকর হয়ে যাবে। পরিবেশ দূষণের একটা গুরুত্বপূর্ণ দিক শব্দ দূষণ। অনুনাদি বস্তুর প্রভাবে প্রাবল্য বাড়ে, দুটি তারের যে গুণ বা জাতি হবে। তারপর হচ্ছে দুটো শব্দ আকার বৃদ্ধি বলে প্রাবল্য কীভাবে বাড়বে। সুরে উপস্থিত নিম্নতর কম্পাঙ্কযুক্ত সুরকে কী বলা হচ্ছে, মূল সুর। এরপর দেখো নেক্সটে চলে যাব আমরা, যেটা হচ্ছে শব্দতর শব্দের জন্য আল্ট্রাসোনোগ্রাফি বললাম। সুরশলাকার ওজন বৃদ্ধি পেলে এর কম্পাঙ্ক বৃদ্ধি পাবে। সুরশলাকার অর্ধকম্পনের ফলে সৃষ্টি হয় ঘনীভবন। একটি ঘনীভবন যে মাধ্যমে শব্দের বেগ বেশি হয় তা হলো কঠিন মাধ্যম, ক্রমটাও আমি দেখালাম। বায়ুর মাধ্যমে শব্দ যে তরঙ্গের আকারে বিস্তার হয় সেটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। কোনো বস্তু থেকে শব্দ সৃষ্টি হওয়ার কারণ হলো বস্তুর কম্পন, এবং মাধ্যমের মধ্য দিয়ে শব্দ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলির স্থানাচ্যুতি হয় না, ঠিক আছে? তারপর দেখো নেক্সট আমরা জানলাম যে মাধ্যমে শব্দ, এটা দুবার প্রিন্ট হয়ে গেছে, পূর্ণস্থাঙ্গাঙ্গকে কী বলে, যে এখানে দেখো যে মাধ্যমে শব্দের বেগ বেশি হয় সেটাকে কী বললাম, কঠিন মাধ্যম। এরপর হচ্ছে বায়ুর মাধ্যমে শব্দ যে তরঙ্গের আকারে বিস্তার লাগে তাই অনুদৈর্ঘ্য তরঙ্গ। এটা বস্তুর কম্পন, এর মাধ্যমে কণাগুলির স্থানাচ্যুতি হয় না। 1 সেকেন্ডে সম্পাদিত পূর্ণ তরঙ্গের সংখ্যাকে কী বলে, কম্পাঙ্ক বলা হচ্ছে পূর্ণ, এবং কম্পাঙ্ক নির্দিষ্ট থাকলে ওই শব্দের বেগ বাড়বে যদি কী হয়, কোনো শব্দের যেটা তোমার ওই শব্দের বেগ বাড়বে যদি তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে। শব্দ তরঙ্গ হলো কি একটা তোমার স্থিতিস্থাপক তরঙ্গ, শব্দ তরঙ্গটা হলো স্থিতিস্থাপক তরঙ্গ। তারপরে দেখো, তারপরে কোশ্চেন আছে তরঙ্গ মধ্যবর্তী সমদশা সম্পন্ন পরপর দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে কী বলা হলো, তরঙ্গ দৈর্ঘ্য বলা হলো। বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক এবং উপযুক্ত পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক সমান হলে অনুনাদ সৃষ্টি হয়। কোনো শব্দ শোনার পর যে পর্যন্ত আমাদের মস্তিষ্কে স্থায়ী হয়ে থাকে শব্দ নির্বন্ধ বলা হচ্ছে। পুনঃ পুনঃ প্রতিফলনের সৃষ্টি হয় অনুনরণ। বায়ুর আর্দ্রতা বলে শব্দের বেগ কী হয়, বাড়ে। মাক সংখ্যা একের বেশি হলে শব্দের বেগ বেশি হবে, যেটা মাক সংখ্যা সমান কী বললাম, ভূকম্পন মাপক যন্ত্র বা ভূমিকম্প যেটাকে বলা হচ্ছে মাপন যন্ত্র। শব্দ তরঙ্গ বেড়েছে সেটা হচ্ছে শ্রবণেরতর। আর ক্ষণস্থায়ী কোনো শব্দের প্রতিধ্বনি ধরার জন্য সেটা হচ্ছে V/20, ঠিক আছে? এটা হচ্ছে প্রতিধ্বনি শোনার জন্য যে ন্যূনতম দূরত্ব, এটা হতে হবে।
তো এইভাবে আমরা প্রত্যেকটা ফিজিক্যাল সায়েন্সে যটা চ্যাপ্টার আছে সেগুলোর আমরা এমসিকিউ আলোচনা করব এবং খুব ভালো করে বুঝবো। এইভাবে আমাদের পুরো যে সমস্ত কোশ্চেন গ্রুপ ডি, ডাব্লিউপি এবং কেপিতে সায়েন্স পোর্শন থেকে আসতে পারে সেগুলো সম্বন্ধে আলোচনা করবো। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো।